আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি আমাকে তোমরা সবাই শুনতে পাচ্ছ এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসটা। আমরা পড়ছিলাম হচ্ছে ক্রিটিসিজম, স্টাডি অফ পোয়েট্রি পড়েছি আমরা। দুইটাই হয়ে গেছে, আজকে আমরা পড়বো। আমরা আমাদের সিলেবাস থেকে দেখি। আজকে পড়বো দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। হ্যাঁ, মেটাফিজিক্যাল পোয়েটস এর ভিতরে কি কি রয়েছে এটা। এটা একটা একটু জটিল একটা রাইটিং, তবে আমরা একটু সহজ করে এটা সামারিটা পড়ে ফেলবো। তো আমি যদি এখানে চলে যাই, তোমাদেরকে এটা আমি দেইনি গতদিনে। আচ্ছা, এটা আজকে দিয়ে দেবো আজকে ক্লাস শেষে। ওকে, তো চলো এবার আমরা এটা পড়ি। এটা সামারি। হ্যাঁ, আমাদের যে ইয়েটা রয়েছে এখানে তো অনেক বড়। তো এত বড় আমরা আমাদের পড়ার দরকার হবে না। আমরা শুধুমাত্র এই সামারিটা পড়বো তাহলেই হবে, মানে এর ভেতরে কি কি আছে। এবং এটাই ওয়ান বাই ওয়ান আমাদেরকে মনে রাখতে হবে যে এর ভেতরে কি রয়েছে। তাহলেই আমরা প্রশ্ন যখন পড়বো এটা বুঝতে পারবো এবং লিখতে পারবো। আর একটু আগে যেমন থার্ড ইয়ারকে বলতেছিলাম যে এই ইয়ারগুলোতে একটু ভালো রেজাল্ট করতে হলে নিজের মতো করে লিখতে হয়। আচ্ছা আশরাফ, তুমি একটু স্ক্রিনে তোমার হাতটা কম দেয়া, মানে কম দাও। দরকার নেই, তুমি ভিডিওতে আসার দরকার নেই। তুমি এমনি যদি শুনতে পাও আমাকে তাহলে তুমি এটা এমনি রেখে দাও। তুমি মোবাইলে বা যেটাতেই করো, তাহলে এটা এমনি রেখে দাও, আর নাড়াচাড়া করার দরকার নেই। ও মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? কোনটা এটা? ওকে, এই যে এই মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? অনেক সময় এরকম হয় যে শুনতে পাওয়া যায় না। ওইটা ইয়ে করতে হয়, কি বলে ওর নাম, তোমার হেডফোন ইউজ করতে হয়। বা অনেকের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়েছে, কিভাবে সলভ হয় তোমরা আহ, এই জাতীয় একটা লিখা লিখে গ্রুপে পোস্ট করিও তো। আচ্ছা, আমরা চলো এটা পড়ি, মেটাফিজিক্যাল পোয়েট্রি আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ এটা। দেখো এখানে রয়েছে, এটা একটা এসে এবং লিখেছেন হচ্ছে টি.এস. এলিয়ট। ওই যে আমাদের কবিতা আছে না টি.এস. এলিয়টের, হ্যাঁ, ওই উনি এটা লিখেছেন। তো ওর কবিতাগুলোই কি কঠিন, আর সেখানে এসে লিখেছে, তাহলে বুঝো। তো চলো আমরা এখানে পড়ি, দেখো। Eliot's essay The Metaphysical Poets was first published as a review of J. G. Gearson's edition of Metaphysical Lyrics and Poems of the 17th Century। বলা হচ্ছে আমাদের এই টি.এস. এলিয়টের যে এসেটা মেটাফিজিক্যাল পোয়েটস, এটা তিনি প্রথম পাবলিশ করেন এই জে জি গিয়ারসনের একটা এডিশন। তিনি লিখেছিলেন মেটাফিজিক্যাল লিরিক্স সম্পর্কে, লিরিক্স অ্যান্ড পোয়েমস সম্পর্কে, এবং 17th সেঞ্চুরিতে, এবং সেটারই একটা রিয়াকশন বা সেটারই একটা রিভিউ হিসেবে বলতে পারো তিনি এটা লিখেছেন আর কি, এই মেটাফিজিক্যাল পোয়েটস সম্পর্কে। বাট দ্য এসে ইজ মাস মোর দেন এ মেয়ার রিভিউ, কিন্তু এই এসেটা একটা শুধুমাত্র রিভিউ না, তার চেয়েও বেশি কিছু। ইটস এ ক্রিটিক্যাল ডকুমেন্ট অফ মাস ভ্যালু অ্যান্ড সিগনিফিকেন্স। এটা একটা ক্রিটিক্যাল ডকুমেন্ট, এটা যেন একটা সমালোচনা, এবং এটার অনেক ভ্যালিউ রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আচ্ছা আশরাফ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছে না মনে হয়, যে মাইক্রোফোনটা। মেসেজ দিলাম দেখি।
ওকে, এবার দেখো, বলতেছে এটা শুধুমাত্র একটা রিভিউ না, তার চেয়েও বেশি কিছু, কারণ এর ভেতরে অনেক এটা এটা একটা ক্রিটিক্যাল ডকুমেন্ট যেন, এবং এটার ভ্যালু এবং সিগনিফিকেন্স অনেক বেশি। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ক্রিটিক্যাল ডকুমেন্টস অফ দ্য মডার্ন এজ। মডার্ন এজে যতগুলি সিগনিফিকেন্ট ক্রিটিক্যাল ডকুমেন্ট রয়েছে, সমালোচনা রয়েছে, সাহিত্য সমালোচনা, তার ভেতরে এইটা অন্যতম। It has brought about a revolution and reassessment of interest in these poets who had been neglected for a considerable time. এই রাইটিংটা, অর্থাৎ এই যে মেটাফিজিক্যাল পোয়েটস, এই রাইটিংটা একটা যেন বিপ্লব ঘটিয়ে ফেলেছে, এবং একটা যেন পুনর্মূল্যায়ন করা হয়েছে এদের প্রতি যে ইন্টারেস্টটা, সেই ইন্টারেস্টটার রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে। কোনটা যাবার আছে? রিঅ্যাসেসমেন্ট করা হয়েছে যাদেরকে অনেকদিন যাবত নেগলেক্ট করা হয়েছে, ফর এ কনসিডারেবল টাইম, মানে একটা নির্দিষ্ট সময় যাবত নেগলেক্ট করা হয়েছে যেন। এলিয়ট হ্যাজ থ্রোন নিউ লাইট অন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস। এলিয়ট, তিনি একটা নতুন আলো যেন ফেলেছেন এই মেটাফিজিক্যাল পোয়েটদের উপরে, অ্যান্ড শোন দ্যাট দে আর নিদার কোয়েন্ট ফর নর ফ্যান্টাস্টিক, বাট এ গ্রেট অ্যান্ড ম্যাচিওর পোয়েটস। এবং তিনি দেখিয়েছেন যে এই যে পোয়েটরা, এটা শুধুমাত্র যে অদ্ভুত টাইপের যে তারা রাইটিং লিখেছে তাই না, তাদেরকে যে তুমি অদ্ভুত বলবা সেরকমটা না। আহ, তারপরে আহ তারা যে ফ্যান্টাস্টিক লিখেছেন শুধুমাত্র তাই না, বরং তারা অনেক, মানে তারা অদ্ভুত না ফ্যান্টাস্টিকও না, বরং এর চেয়ে বেশি কিছু, এর চেয়ে বেশি কিছু কি, তারা গ্রেট এবং ম্যাচিউর পোয়েটস তারা। দে ডু নট রিপ্রেজেন্ট এ ডিগ্রেশন ফ্রম দ্য মেইন স্ট্রিম অফ ইংলিশ পোয়েট্রি, বাট রাদার এ কন্টিনিউশন অফ ইট। তারা যে কবিতার মেইন স্ট্রিম থেকে ডিগ্রেড হয়ে গেছে, তারা যে বেরিয়ে গেছে, তাদের অবনতি ঘটেছে তা কিন্তু না, বরং তারা এর সাথেই রয়েছে, এবং মেইন স্ট্রিমটাকে আরো যেন উন্নত করেছে। তাহলে এটা গেল একটা ইন্ট্রোডাকশন আর কি। এবার আমরা এর ভেতরে কি কি আছে সেগুলো জানবো। দেখো, ইট ইজ ইন দিস এসে দ্যাট এলিয়ট হ্যাজ ইউজড ফর দ্য ফার্স্ট টাইম দ্য ফ্রেজ dissociation of sensibility and unification of sensibility, phrases which have, আচ্ছা, phrases তো আগে আছে, which have acquired worldwide currency and which ever since have had a far-reaching impact on literary criticism. তোমরা একটু খেয়াল করবা যে এই লাইনগুলো দেখো একটা একটা পর পরই আমি যেন স্ট্যান্জার মতো করেছি। আসলে এগুলো যেমন এইখান থেকে এই পর্যন্ত একটা প্যারা, কিন্তু ওই যেহেতু এটা একটা ক্রিটিসিজম, সেহেতু আমি এটাকে সংক্ষিপ্ত করেছি, ছোট ছোট লাইনে ভাগ করে নিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয়। দেখো, বলতেছে যে এই এসের ভিতরে ইলিয়ট তিনি ফার্স্ট টাইম দুইটা ফ্রেজ ইউজ করেছেন, একটা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, আর একটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, হুইচ হ্যাভ অ্যাকোয়ার্ড ওয়ার্ল্ড ওয়াইড কারেন্সি, এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা যেন কারেন্সি অর্জন করেছে, মানে একটা আলোচনা যেন অর্জন করে ফেলেছে, একটা ফোকাসে এসে গেছে। হুইচ এভার সিন্স হ্যাভ হ্যাড এ ফার রিচিং ইম্প্যাক্ট অন লিটারেরি ক্রিটিসিজম, এবং যেটা এখন পর্যন্ত এই লিটারেরি ক্রিটিসিজমের উপরে একটা বিশাল ইম্প্যাক্ট রাখতে পেরেছে। Eliot examines one by one with suitable illustration the characteristics which are generally considered metaphysical. এলিয়ট ওয়ান বাই ওয়ান, অনেক ইলাস্ট্রেশনের মাধ্যমে, অনেক বর্ণনার মাধ্যমে এর যে ক্যারেক্টারিস্টিক্স মেটাফিজিক্যালের, সেগুলো তিনি ওয়ান বাই ওয়ান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমরা জানি না মেটাফিজিক্যাল পোয়েট্রির কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এটা এটা কাইন্ড অফ ড্রামাটিক মনোলগ, এটা অ্যাবসার্ড বিগিনিং থাকবে, এইটার লাভ ফেইথ সোল ডেথ গড, এই যে অ্যাবাস্ট্রাক্ট থিম, এগুলো হবে এটার সাবজেক্ট ম্যাটার। এর ভেতরে একটা সাইকোলজিক্যাল বিষয় থাকবে, এর ভেতরে মেটাফিজিক্যাল কনসেপ্ট থাকবে। তাহলে এই হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য। ইনফ্যাক্ট খালি ওই না, ডক্টর জনসন কি বলেছেন, দ্য মোস্ট হেটারোজেনিয়াস আইডিয়াস
আর ইয়োকড বাই ভায়োলেন্স টুগেদার, মানে সবচেয়ে বিপরীতধর্মী আইডিয়াগুলোকে একসঙ্গে এসে জুড়ে দেওয়া হয় এবং জোর করে, সেটাকেও তিনি এখানে হচ্ছে এক্সামিনে তার পরীক্ষা নিরীক্ষার সময় তিনি সেটাও ভেবে রেখেছেন। ফার্স্ট, দেয়ার ইজ দ্য ইলাবোরেশন অফ সিমিলি টু দ্য ফার্থেস্ট পসিবল এক্সটেন্ট টু বি মেড উইথ frequently in the poetry of Donne and Cowley। সর্বপ্রথমে তিনি দেখেছেন যে এখানে সিমিলির একটা বড় ইলাবোরেশন ঘটানো হয়েছে। সিমিলিটাকে আমরা কি হয় যে সিমিলিতে একটা, তুমি একটা কবিতা লিখেছো, আর একজন কবির সাথে আমি তোমাকে তুলনা করতেছি, আরে তুমি তো উইলিয়াম শেক্সপিয়ার হয়ে গেছো, কারণ তুমি কবিতা লিখেছো। অথবা তুমি একটা আহ হচ্ছে ধরো ভাষণ দিয়েছো, আরে তুমি তো বঙ্গবন্ধুর মতো ভাষণ দিলা। তাহলে কি হলো, তোমাকে আমি কবিতা লিখেছো এর জন্য কবির সঙ্গে তুলনা করলাম, তাহলে এটা হলো সিমিলি। এবং এটা যদি আমি ইয়ে করে করি আর কি, অ্যাজ লাইক এগুলো ইউজ করি, তাহলে সিমিলি। এটা মেটাফোর হতে পারে যদি আমি অ্যাজ লাইক ইউজ না করি। যেমন তুমি রবীন্দ্রনাথ, তুমি শেক্সপিয়ার, তুমি বঙ্গবন্ধু, এরকম যখন বলি তখন এটা হয়ে যায় হচ্ছে মেটাফোর। আর তুমি বঙ্গবন্ধুর মতো, তুমি শেক্সপিয়ারের মতো, এই মতো কথা যখন ইউজ করতেছি তখন তুমি এটা সিমিলি। কিন্তু ইলাবোরেশন অফ সিমিলি কেন বলা হচ্ছে? কারণ আমরা কনসিটের কথা জানি, কনসিটও কাইন্ড অফ কম্প্যারিজন হয়, কিন্তু কনসিটে হয় অনেক দূরবর্তী জিনিস যেটার সাথে আসলে কম্পেয়ার করার কথা না, সেটার সাথে কম্পেয়ার করতেছে। যেমন দুইজন লাভার, আমরা ওই গুডমোরো কবিতার ভিতরে চলে যাই, দুইজন লাভার, তারা আনকনসাসলি, তারা যে ভালোবাসার ভেতরে ছিল আনকনসাস ছিল। তো তাদের এই আনকনসাসনেসকে তারা তুলনা করতেছে কি সেভেন স্লিপার্স ডেন, বাইবেলে উল্লেখিত সেই সেভেন স্লিপার্স ডেনের ঘুমের সময় তাদেরকে যেমন ইনোসেন্ট দেখাতো, সেইটার সাথে তুলনা করতেছে। তাহলে এটা অনেক দূরের একটা এক্সটেন্ডেড একটা কম্প্যারিজন না? তো এখানে বলতেছে এটাও এক ধরনের সিমিলি, কিন্তু এটা অনেক ইলাবোরেটেড। তারপর কি বলতেছে, হেমিস্ফিয়ারের সাথে তুলনা করতেছে, কই পৃথিবীর গোলার্ধ আর কই আমাদের হচ্ছে দুইজন লাভারের আহ মানে কাছে আসা। তাহলে এগুলো ইলাবোরেশন। তো এইটাই তিনি বলতেছেন যে তিনি সর্বপ্রথম তিনি দেখেছেন যে এর ভেতরে সিমিলিটাকে অনেক বড় করে দেখানো হয়, যতটা সম্ভব টেনে টুনে বড় করা যায় ততটা। এবং এইটা পাওয়া যায়, এটা পেয়েছেন তিনি কাদের ভেতরে? ডানের পোয়েট্রির ভেতরে এবং আব্রাহাম কাউলির যে পোয়েট্রি সেটার ভেতরে। সেকেন্ডলি, there is the device of the development of an image by rapid association of thoughts requiring considerable agility on the part of the reader, that is a technique of compression। সেকেন্ডলি তিনি দেখেছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কি থাকে, দেয়ার ইজ এ ডিভাইস অফ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান ইমেজ বাই র্যাপিড অ্যাসোসিয়েশন অফ থট। অর্থাৎ থট গুলির র্যাপিড অ্যাসোসিয়েশন করা হয়, একটার সাথে আরেকটা যোগ করে দেওয়া হয়, এবং এইটার মাধ্যমে একটা ছোট্ট ইমেজকে, মানে একটা ইমেজ দাঁড় করানো হয়, এক কথায় ছোট্ট ইমেজ না, একটা ইমেজ দাঁড় করানো হয়, একটা বড় স্টোরি বা একটা ছবি যেন আঁকা হয়, রিকোয়ারিং কনসিডারেবল অ্যাজাইলিটি অন দ্য পার্ট অফ রিডার্স। এবং রিডারদের এই ক্ষেত্রে একটা অ্যাজাইলিটির দরকার হয়। দ্যাট ইজ আ টেকনিক অফ কম্প্রেশন, এবং এটাও এক ধরনের কম্প্রেশনের টেকনিক। এখানে বলতেছে যে এটাও একটা কম্প্রেশনের টেকনিক, এবং সেই টেকনিকের মধ্যে হচ্ছে একটা টেকনিকের মাধ্যমে অনেকগুলি থটকে একসঙ্গে নিয়ে এসে জুড়ে দেওয়া হয় এবং একটা চিত্র যেন তৈরি করা হয়, একটা ইমেজ যেন তৈরি করা হয়। এবং এটা বুঝতে গেলে আমাদের রিডারদেরকে অনেক অ্যাজাইল হতে হয়, অনেক কি বলে তৎপরতা থাকতে হয়, তাদের ভেতরেও একটা বোঝার যে চেষ্টা, সেই চেষ্টাটা থাকতে হয়। থার্ডলি, দ্য মেটাফিজিক্যাল প্রডিউস দেয়ার ইফেক্ট বাই সাডেন কন্ট্রাস্ট। থার্ডলি কি করতেছেন মেটাফিজিক্যালরা, হঠাৎ করে একটার সাথে আরেকটা কন্ট্রাস্ট করে তাদের কবিতার ইফেক্ট তৈরি করে হঠাৎ করে। ওই যে হঠাৎ করে আমরা চিন্তা করছি, আরে এই লাভারদের সাথে কিভাবে সেভেন স্লিপার্স ডেনের কোথায়, কোন দিক দিয়ে এটা মিল, কোন দিক দিয়ে এখানে কম্পারিজনটা করা হলো, এই যে হঠাৎ করে একটা কম্পারিজন করা হলো, সেটাই বলতেছে যে সাডেন একটা ইফেক্ট তৈরি করা হয়, সাডেন একটা কন্ট্রাস্ট করে। তোমরা এই যে থার্ড ইয়ারে তোমরা বেকন এই জন ডানের কবিতা পড়েছো না? টু স্কোয়ার মিস্ট্রেস, তারপরে টু স্কোয়ার মিস্ট্রেস কি জন ডানের? না, হারবার্টের মনে হয়।
যাই হোক, ওখানে জন ডানে যে আরো যে কবিতা বলেছেন, স্যার। রাইজিং সান, তারপরে আরো কি কি যেন ছিল না, তো ওইগুলোতেও কিছু জায়গায় তারা কম্পেয়ার করেছেন, কম্প্যারিজন করেছেন, কিছু জায়গায় আবার কন্ট্রাস্ট করেছেন। কন্ট্রাস্ট এবং কম্প্যারিজনের পার্থক্য আছে। কম্প্যারিজন মানে তুলনা করা, জাস্ট আমার এটা আছে অমুকের ওটা আছে, আমার এটা আছে অমুকের ওটা আছে, আছে আছে, পজিটিভ পজিটিভ। আর কন্ট্রাস্ট হচ্ছে তুলনা করে পার্থক্য দেখানো, আমার এটা আছে অমুকের ওইটা নাই, অমুকের ওইটা আছে ওইটা আমার নাই। এই যে পার্থক্য দেখানো হচ্ছে দুইটার ভেতরে, আগের বার কি বলতেছি, ওর এটা আছে আমার এটা আছে, আমি একবার ইয়ে করে দেখাই দিচ্ছি। আর এখানে বলতেছি অমুকের ওইটা আছে আমার এটা নেই, আমার এটা আছে অমুকের ওইটা নেই, এই যে পার্থক্য দেখাই দিচ্ছি, এটা হচ্ছে কন্ট্রাস্ট। এবার আসো, দাস ইন দ্য লাইন এ ব্রেসলেট অফ ব্রাইট হেয়ার অ্যাবাউট দ্য বোন, the most powerful effect is produced by sudden contrast of the associations of bright hair and bone। বলা হচ্ছে এখানে একটা লাইনের কথা বলা হচ্ছে যে ব্রেসলেট ব্রাইট হেয়ার অ্যাবাউট দ্য বোন, এটা কোনো একটা কবিতা থেকে তিনি নিয়েছেন। আমরা কোন কবিতা থেকে নিয়েছি এটা দেখতে পারবো, কে লিখেছেন এটাও দেখতে পারবো। এই যে জন ডানের দ্য রেলিক, রেলিক কবিতা থেকে তিনি এটা নিয়েছেন। এই যে এই লাইনটাতে রয়েছে জন ডানের, এ ব্রেসলেট অফ ব্রাইট হেয়ার অ্যাবাউট দ্য বোন। আমরা এটা এক্সপ্লেইন করব, দেখো। এখানে আমাদের এই এলিয়ট বলতেছেন যে কন্ট্রাস্ট করা হয় কিভাবে, এখানে এই লাইনের ভেতরে একটা কন্ট্রাস্ট করা হয়েছে এবং বলা হচ্ছে যে এটা মোস্ট পাওয়ারফুল ইফেক্ট ইজ প্রডিউসড, এখানে খুব শক্তিশালী একটা ইফেক্ট তৈরি করা হয়েছে, সাডেন কন্ট্রাস্ট করা হয়েছে এই দুইটা ওয়ার্ডের অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, যেমন ব্রাইট হেয়ার এবং বোন। আমরা জানি বোন এটা ব্রাইট হয়, সাদা হয়, তাই না, হাড় সাদা হয়, কিন্তু হেয়ার কখনো ব্রাইট হয়, উজ্জ্বল হয়? আমরা বোনকে বলতে পারি যে অনেক উজ্জ্বল, কিন্তু চুল তো সবসময়ের জন্য কালো, হ্যাঁ শাইনিং করতে পারে, শাইন করতে পারে, কিন্তু এখানে শাইনের কথা বলা হয়নি, এখানে ব্রাইটের কথা বলা হয়েছে, উজ্জ্বল। তো এক কথায় এ ব্রেসলেট অন অফ ব্রাইট হেয়ার, একটা ব্রেসলেট বানানো হয়েছে উজ্জ্বল সাদা ব্রাইট হেয়ার দিয়ে, অ্যাবাউট দ্য বোন মানে এটা বোনের চারিপাশে এরকম একটা ব্রেসলেট যেন পরানো রয়েছে। তো বোন এবং হচ্ছে ব্রাইট হেয়ার, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? তো এই যে দুইটার ভেতরে একটা কম্পেয়ার করা হয়েছে এবং এই দুইটাকে এখানে মূলত কম্পেয়ার না, এখানে কন্ট্রাস্ট করা হয়েছে, হ্যাঁ দুইটাকে আলাদা করে দেখানো হয়েছে। বাট সাচ টেলিস্কোপিং অফ ইমেজেস and contrast of associations are not a characteristics of the poetry of Don Juan। কিন্তু এই জাতীয় যে দূরবর্তী ইমেজগুলো নিয়ে আসা, টেলিস্কোপিং অফ ইমেজেস এবং হচ্ছে আহ, এবং কন্ট্রাস্ট অফ অ্যাসোসিয়েশনস, হ্যাঁ অ্যাসোসিয়েটেড যে ওয়ার্ডগুলি, এইগুলোর মধ্যে যে কন্ট্রাস্ট তৈরি করা, এইটা শুধুমাত্র ডানের একার পোয়েট্রির ভেতরে এই ক্যারেক্টারিস্টিক্স যে আছে তা কিন্তু না, এর অনেকগুলি অনেক কবির ভেতরেই এটা রয়েছে। ওই যে আমরা যেমন জানি যে অ্যান্ড্রু মার্ভেল, তারপরে জর্জ হারবার্ট, মাইকেল ভন, এদের সবার রাইটিং এর ভেতরে এটা রয়েছে। ইট অলসো ক্যারেক্টারাইজেস এলিজাবেথান ড্রামাটিস্ট লাইক শেক্সপিয়ার, ওয়েবস্টার, তারপর টার্নার, তারপরে মিডলটন, এদের ড্রামাটিস্ট এরা ছিল, এদের ভেতরেও এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল। This suggests that Dan Cowley and other belongs to the Elizabethan tradition, not to any school, এবং এটা সাজেস্ট করে যে তারা এলিজাবেথান ট্র্যাডিশনের ভেতরেই ছিল। আমরাও জানি যে কাউলি বা জন ডান এরা তো এলিজাবেথান যুগের, সুতরাং তারা এলিজাবেথান ট্র্যাডিশনের ভেতরে ছিল। এদেরকে যে আলাদা করে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি বা মেটাফিজিক্যাল স্কুল নাম দিয়ে আলাদা একটা ব্রাঞ্চ করে দেওয়া হচ্ছে, আলাদা একটা ক্যাটাগরি করা হচ্ছে, এটা ঠিক না। আমাদের এলিয়ট বলতেছেন যে তারা এলিজাবেথান ট্র্যাডিশনের ভেতরেই আছে, তারা যে আলাদা, তাদেরকে আমরা আলাদা একটা ক্যাটাগরি করে তাদেরকে সাইডে রেখে দিব তা না, এরা এলিজাবেথান যুগের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলোই তারা বহন করতেছে। দ্য ডোমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ডান্স পোয়েট্রি আর অলসো দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য গ্রেট এলিজাবেথানস। সুতরাং ডানের পোয়েট্রির ভেতরে যে
প্রধান প্রধান ডমিনেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে সেগুলো এলিজাবেথান যে গ্রেট রাইটার গুলো রয়েছে তাদের ভেতরেও এটা রয়েছে। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম, আমরা যদি এইটুকু নিয়ে চিন্তা করি, তাহলে এই রাইটিংটার ভেতরে আমাদের টিএস এলিয়ট দুইটা টার্মের কথা বলেছেন, একটা ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি আর একটা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। এই দুইটা টার্ম কি আমরা জানবো যখন প্রশ্ন পড়বো আর কি। এবার এটা বলেছেন, এবং এটা বর্তমান যুগের খুবই ট্রেন্ডি দুইটা টার্ম আর কি, বলতে মডার্ন ক্রিটিসিজমের যে লিটারারি ক্রিটিসিজম সেখানে। এরপরে বলতেছেন যে এলিয়ট তিনি মেটাফিজিক্যাল যে পোয়েট্রি এইগুলো নিয়ে খুব ভালোভাবে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা সাধারণত ইলাবোরেটেড সিমিলি ইউজ করেছেন, অর্থাৎ কনসিপ্ট। তারপর তিনি দেখেছেন যে এখানে আহ, তারা কিছু কমপ্লেক্স থট দিয়ে একটা চিত্র যেন তৈরি করার চেষ্টা করেছে, ডেভেলপমেন্ট অফ অ্যান ইমেজ তারা করেছে, এবং যেটা বুঝতে গেলে আলাদা একটা এফোর্ট দরকার হয়। রিডার আমরা যেটা পড়বো তাদের একটা আলাদা এফোর্ট দরকার হবে, এবং এটা একটা টেকনিক অফ কম্প্যারিজন। এরপরে বলতেছেন যে মেটাফিজিক্যাল পোয়েটরা সার্ডেন কন্ট্রাস্ট তৈরি করে। এর উদাহরণ হিসেবে তিনি বলতেছেন যে রেলিক কবিতায় জন ডান এই জায়গায় একটা সার্ডেন কন্ট্রাস্ট তৈরি করেছেন এই ব্রাইট হিয়ার এবং বোনের ভেতরে। এবং তিনি এখানে বলতেছেন যে তারা ইমেজগুলো, এই যে টেলিস্কোপিং ইমেজ, দূরবর্তী জায়গা থেকে বিভিন্ন উদাহরণ নিয়ে আসা, এইটা শুধুমাত্র ডান এর পোয়েট্রিতেই যে ছিল তা না, বরং আরো অনেকের পোয়েট্রিতেই ছিল। যেমন এলিজাবেথান যে ড্রামাটিস্ট শেক্সপিয়ার, ওয়েবস্টার, টার্নার এবং মিডলটন, এদের রাইটিং গুলোর ভেতরে এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সুতরাং ডান, কাউলি এরা যে এলিজাবেথান ট্র্যাডিশনের ভেতরেই ছিল এটা আর বলার অপেক্ষা রাখে না। এরা শুধুমাত্র এদেরকে যে আলাদা একটা ক্যাটাগরির ভিতরে ফেলে দেওয়া হচ্ছে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, এইটাতে নাই তারা, মানে এরা মেইন স্ট্রিম যে এলিজাবেথান ট্র্যাডিশন তার ভেতরে থেকেই এরা কাজ করেছে। এবং ডানের পোয়েট্রির যে ক্যারেক্টারিস্টিক সেগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে এই ক্যারেক্টারিস্টিক গুলো এলিজাবেথান গ্রেট যারা রাইটার ছিল তাদেরই ক্যারেক্টারিস্টিক্স। ওকে, তাহলে এইটা আমরা প্রথম অংশ পাইলাম আর কি, পড়লাম। এবার আমরা সেকেন্ড অংশটা পড়ি, দেখো। এবার ডক্টর জনসনকে ধুয়ে দিবে। Eliot then takes up Dr. Johnson's famous definition of metaphysical poetry, in which the great doctor has tried to define this poetry by its faults. এলিয়টস এরপরে তিনি ডক্টর জনসনের যে ডেফিনেশন অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি সেটা নিয়ে তিনি কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে এই গ্রেট ডক্টর তিনি মূলত মেটাফিজিক্যাল পোয়েট্রির যে ফল্ট, ডিফেক্ট, সেটা দিয়ে তিনি এটাকে সংজ্ঞায়িত করেছেন। নেগেটিভলি তিনি সংজ্ঞায়িত করেছেন, পজিটিভলি করেননি। Dr. Johnson, in his Life of Cowley, points that in metaphysical poetry, the most heterogeneous ideas are yoked by violence together. ডক্টর জনসন তার লাইফ অফ কাউলি নামক যে বইটা, সেইখানে তিনি হিন্টস দিয়েছেন, পয়েন্টস করেছেন যে মেটাফিজিক্যাল পোয়েট্রি হলো সম্পূর্ণ বিপরীত আইডিয়াগুলোকে, হেটারোজিনিয়াস বলতে বিপরীত, বিপরীত আইডিয়াগুলোকে আর ইয়ক্ট মানে সংযোগ করা হয় বাই ভায়োলেন্স টুগেদার, একেবারে কোনো রকমের নিয়ম নীতির তোয়াক্কা ছাড়াই। মানে আমরা ওই যে গরুর আহ, তোমরা যারা ওই যে গরুর গাড়ি দেখেছো, মহিষের গাড়ি, তাদের গলার উপর দিয়ে একটা জোয়াল তুলে দেয় না? আমরা অনেক সময় বলি না সংসারের জোয়াল ঘাড়ে আসুক, মানে ওই জোয়ালের কথা বলতেছে যে সম্পূর্ণ বিপরীত আইডিয়া গুলোকে একসঙ্গে ওই জুড়ে দেওয়া হয় আর কি, ইয়ক্ট করা হয়, এবং এটা ভায়োলেন্স করা হয়। এটা করা উচিত না, কিন্তু তারপর জোর করে করা হয়। এটা বলতেছেন আমাদের ডক্টর জনসন। But Eliot says that to bring together heterogeneous ideas and compelling them into unity by the operation of the poet's mind is universal in poetry. কিন্তু এলিয়ট বলতেছেন এইভাবে সম্পূর্ণ বিপরীত আইডিয়াগুলোকে একসঙ্গে করা এবং তাদেরকে কম্পেলিং করা, কোনো একটা জায়গায় একত্রিত করা, এইটা পোয়েটদের মনের ভেতরে এগুলো তারা করে থাকে, এবং এটা একটা ইউনিভার্সাল, এটা পোয়েট্রি ক্ষেত্রে এটা ইউনিভার্সাল, এটা সবাই করে। এটা শুধুমাত্র যে আমাদের এই ইয়েরাই করে, মেটাফিজিক্যাল পোয়েট্রাই করে তা না, এটা সবাই করে থাকে।
সম্পূর্ণ বিপরীত আইডিয়াগুলোকে এক জায়গায় ইউনিফাই করা, এটা সব পোয়েটরাই করে থাকে। Such unity is present even in the poetry of Johnson himself, the vanity of uh, Huma wishes. হিউমা উইশেস না হিউম্যান উইশেস মনে হয় এটা, রাইটিংটা এখানে মনে হয় ভুল আছে, নামটা দেখি তো। হিউম্যান উইশেস, নাম ভুল আছে। এরপরে আমাদের তিনি এটা বলতেছেন যে এই যে জাতীয় ইউনিটি, অর্থাৎ বিপরীত আইডিয়াগুলোকে এক জায়গায় করা, এটা জনসনের নিজের পোয়েট্রির ভেতরেই তো রয়েছে। সে পোয়েট্রিটার নামও তিনি বলতেছেন ভ্যানিটি অফ হিউম্যান উইশেস। এর ভেতরেও তিনি এরকম বিপরীত বা হেটারোজিনিয়াস আইডিয়াগুলোকে তিনি এক জায়গায় করেছেন। সুতরাং এটা কবিদেরই কাজ, কবিরা এই কাজটা সবাই করে, সব কবিরাই করে, শুধুমাত্র যে এই মেটাফিজিক্যাল পোয়েটরাই করেছে তা না। The force of Dr. Johnson's remark lies in the fact that, in his view, the metaphysical poets could only evoke by violence dissimilar ideas. এখানে ডক্টর জনসনের যে রিমার্ক, সেই রিমার্কের ভেতরে ফোর্স যেখানে রয়েছে, তিনি যে শক্তিটা দিয়েছেন সেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েটরা ইয়ক করে থাকে, দুইটা আইডিয়াকে সংযোগ করে থাকে, ভায়োলেন্স ডিসিমিলার আইডিয়া, ডিসিমিলার আইডিয়াগুলোকে ভায়োলেন্সের মাধ্যমে এই সংযোগটা করে থাকে। এই যে সংযোগের কথা বলছে ইয়ক, জোর করে জোয়াল বয়ে মানে ঘাড়ে যেন দিয়ে দেয়। গরু কি ইচ্ছা করে কখনো গাড়ি বয়াইতে চায়? তার ঘাড়ের উপরে জোর করে জোয়াল বয়ে দেওয়া হয় না? তো এটাই বলতেছে, এই যে জোর করে করা হয়, এই জায়গাটাতেই তিনি যেন একটা শক্তি পেয়েছেন। দ্য ফোর্স অফ ডক্টর জনসনস রিমার্ক লাইস ইন দ্য ফ্যাক্ট, মানে এই ইয়ক শব্দটার ভিতরে, দে কুডন্ট ইউনাইট দেম অর ফিউজ দেম ইনটু এ সিঙ্গেল হোল, হাউএভার দিস ইজ নট এ ফ্যাক্ট। আমাদের জনসন বলতেছে তারা, অর্থাৎ এই মেটাফিজিক্যাল পোয়েটরা, তারা কোনো কিছু ইউনাইট করে না, একত্রিত করে না, বা ফিউজ করে না, তাদেরকে সংযোগ ঘটায় না দুইটার ভেতরে, বরং তারা কি করে, ইয়ক করে, তারা এটাকে জোর করে দিচ্ছে। কিন্তু আমাদের এলিয়ট বলতেছেন দিস ইজ নট এ ফ্যাক্ট, এটা সত্য কথা না। A number of poets of this school have eminently succeeded in uniting heterogeneous ideas. অনেকগুলি পোয়েট রয়েছে যারা এই স্কুলের অন্তর্গত, অর্থাৎ এই মেটাফিজিক্যাল যে জনরাটা এর অন্তর্গত, তারা খুব সাকসেসফুলি এই হেটারোজিনিয়াস আইডিয়াগুলোকে তারা ইউনাইট করেছেন, সংযোজিত করেছেন, এক জায়গায় করেছেন। এলিয়ট কোটস ফ্রম হার্বার্ট কাউলি, বিশপ কিং অ্যান্ড আদার পোয়েটস ইন সাপোর্ট অফ দিস কন্টেনশন কন্টেনশন। এলিয়ট বেশ কিছু কবির নাম বলেছেন, বিশেষ করে হারবার্ট কাউলি, তারপর বিশপ কিং, এদের নাম বলেছেন, আহ, যারা মূলত এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তোমার মানে এই বিতর্কের কন্টেনশন বলতে বিতর্ক, এই বিতর্কের সাপোর্টে যাদের রাইটিং এর ভেতরে পাওয়া যায় তথ্য এলিমেন্ট, তাদেরকে মূলত তিনি এখানে উল্লেখ করেছেন তাদের নাম, মানে তার বিতর্কের সমর্থনে তিনি এদের থেকে উদ্ধৃত করেছেন আর কি। Therefore, he concludes that metaphysical poetry cannot be differentiated from other poetry by Dr. Johnson's definition. অতএব তিনি শেষ করতেছেন এটা বলে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলোকে আমরা আলাদা করতে পারবো না ডক্টর জনসনের ডেফিনেশন দ্বারা। মেটাফিজিক্যাল পোয়েট্রিকে যে যে আমরা অন্যান্য পোয়েট্রি থেকে আলাদা করব ডক্টর জনসনের এই সংজ্ঞার মাধ্যমে, তা করা যাবে না। দ্য ফল্ট হুইচ ডক্টর জনসন পয়েন্টস আউট ইজ নট দেয়ার, অ্যান্ড দ্য ইউনিটি অফ হেটারোজিনিয়াস আইডিয়াজ ইজ কমন টু অল পোয়েট্রি। ডক্টর জনসন যে ফলটা বের করেছেন, ভুলটা বের করেছেন, এটা আসলে ভুল না। এবং এই যে হেটারোজিনিয়াস আইডিয়াস গুলো যে তোমার একত্রীকরণ করা হয়, এটা সব পোয়েট্রাই করে থাকে, কমন টু অল পোয়েট্রি, সব পোয়েট্রির ভিতরে কম বেশি থাকে এটা। সুতরাং এইটা যে হচ্ছে ডক্টর জনসন যেটাকে ফল্ট বলতেছেন, এটা আসলে ফল্ট না। তাহলে এটাকে যদি আমরা আরেকবার সামারাইজ করি, এলিয়ট এরপরে ডক্টর জনসনের যে সংজ্ঞা মেটাফিজিক্যাল পোয়েট্রির, সেটাতে তিনি কর্ণপাত করতেছেন এবং তিনি বলতেছেন
যে মানে ডক্টর জনসন দ্য লাইফ অফ কাউলি বইতে তিনি বলেছেন যে এই বিপরীতধর্মী আইডিয়াগুলোকে জোর করে হচ্ছে কম্পেয়ার করা হয়, কনসিডার মাধ্যমে তুলনা করা হয়। এটা বলতে গিয়ে আমাদের ইলিয়াড বলতেছেন যে এটা আসলে তারা করে না, মেটাফিজিক্যাল পোয়েটরা এটা করে না। শুধুমাত্র যে তারা করে তা না, এটা ইউনিভার্সাল, এটা সবাই করে, সব পোয়েট্রিতে এটা করা হয়। এমনকি ডক্টর জনসনের একটা পোয়েট্রির নাম বলতেছেন দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইশেস, এখানে বলেছেন যে তিনি নিজেও এটা করেছেন। ডক্টর জনসনের তিনি যে রিমার্কটা করেছেন, যে জায়গাটা তিনি এনার স্ট্রেসটা দিয়েছেন, সেটা হচ্ছে ইয়কের উপরে, যে জোর করে এটা করা হচ্ছে। তারা এই মেটাফিজিক্যাল পোয়েটরা কোনো কিছু ইউনাইটও করে না, কোনো কিছু ইনফিউজও করে না বা ফিউজও করে না। কিন্তু এটা আসলে ঠিক না। এখানে অনেকগুলি পোয়েট রয়েছে এই হেটারোজিনিয়াস আইডিয়াগুলোকে যারা সফলতার সাথে ইউনাইট করেছেন, এবং এর সমর্থনে তিনি হারবার্ট কাউলি, বিশপ কিং এদের কথা উল্লেখ করতেছেন, আমাদের টিএস এলিয়ট। টিএস এলিয়ট আরো যে কথাটা বলতেছেন যে মেটাফিজিক্যাল পোয়েটদের যে কবিতা, সেই কবিতাগুলোকে আলাদা করার কোনো সুযোগ নেই জনসনের ডেফিনেশন দ্বারা। জনসন যে ভুলটা বের করেছেন এটা আসলে কোনো ভুল না। এটা এই হেটারোজিনিয়াস আইডিয়াগুলোকে ইউজ করা, একত্রিত করা, এটা সব পোয়েট্রিতে এটা কম বেশি করা হয়ে থাকে। তাহলে এটা আমরা আরেকটা ইয়ে পেলাম। এবার আসো, ওই বাবা এটা শেষ হবে না তো আজকে। আমি ভেবেছিলাম আজকে শেষ হয়ে যাবে। আমরা আরো একটা স্ট্যাঞ্জা পড়ি, দেখো। এইটা হচ্ছে আরেকটা স্ট্যাঞ্জা। হেটারোজিনিয়াস আইডিয়াস, হেটারোজিনিয়াস মিনিংটা আগে দেখাই তোমারে। ভিন্ন ধর্মী, বিপরীত ধর্মী। এখন ধরো তোমার যদি গুড মোরো কবিতার কথা মনে থাকে, তাহলে আমি উদাহরণটা তুমি বুঝতে পারবা। গুড গুড মোরো কবিতায় তোমরা দেখেছিলে না যে হচ্ছে তোমার সেভেন স্লিপার্স ডেন, তাদের কথা বলা হয়েছে বাইবেলের বা কোরআন শরীফের যে কাহিনী, সেটার কথা বলা হচ্ছে। এবং সেভেন স্লিপার্স ডেনের কথা বলতেছে যে সেভেন স্লিপার্স ডেনের যেই লোকগুলো ঘুমাচ্ছিল, তো ঘুমাইলে তাদেরকে কেমন দেখা যায়? খুব ইনোসেন্ট দেখা যায়। আবার যে সমস্ত বাচ্চা কাচ্চা মায়ের দুধ পান করে, তার মানে খুবই ছোট বেবি, তাদেরকেও খুব ইনোসেন্ট দেখা যায়, অবুঝ, তারা বুঝে না, তাই না? ঠিক আমাদের স্পিকার এখানে দাবি করতেছেন যে তারাও প্রেমে পড়ার আগে, বা তারা যে দুইজন দুইজনকে ভালোবাসে এটা সম্পর্কে জানার আগে, তারা ঠিক এরকমই অবোধ ছিল। তো বলতেছে যে আমরা যে দুজন দুজনকে ভালোবাসি, আমরা অনেক সময় অনেক নাটক দেখি না, অনেক নাটকেই দেখা যায় যে দুই বন্ধু, বন্ধু বান্ধবী, তারা দুজনে খুব আনন্দ আমোদ ফুর্তি করতেছে, তারা যে দুজন দুজনকে ভালোবাসে এটা তারা বুঝেও না। যখন দেখা যায় যে একজনের বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, তখন আরেকজন বুঝতে পারে আরে আমি তোকে ভালোবাসি। এবং যার বিয়ে ঠিক হচ্ছে সেও ভাবতেছে যে আরে আমার তাকে ছাড়া তো আমার ভালো লাগতেছে না। মানে তখন তারা বুঝতে পারতেছে যে আমরা তো দুজন দুজনকে তার মানে ভালোবাসি। তখন তারা দেখা যাচ্ছে যে পালিয়ে যাচ্ছে বা যে কিছু করতেছে। তো এই জায়গায় আমাদের জন ডান তিনি বলতেছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমরা কি তখনও দুজন দুজনকে ভালোবাসতাম, যখন আমরা আমাদের ভালোবাসা সম্পর্কে অ্যাওয়ার ছিলাম না? সেই সময়টা আমরা কেমন অবুঝ ছিলাম? আমরা তখন কি ওই যে দুধ খাওয়া বাচ্চারা যেরকম ইনোসেন্ট অবুঝ তাদের মতো ছিলাম না? অথবা সেভেন স্লিপার্স ডেন, তারা যে ঘুমের ঘোরে যেমন অবুঝ ছিল, তাদের মতো কি অবুঝ ছিলাম না আমরা? তাহলে দেখো এখানে হেটারোজিনিয়াস আইডিয়া বলতে কি বোঝাচ্ছে। এখানে কম্প্যারিজন করতেছে দুইটা ডিফারেন্ট জিনিসের ভেতরে। কই আমাদের প্রেমিক প্রেমিকা, আর কই এই সেভেন স্লিপার্স ডেন, কই বাচ্চা কাচ্চা, তাদের ইনোসেন্স, তাদের ইনোসেন্সের সাথে প্রেমিক প্রেমিকার ইনোসেন্সকে তিনি হচ্ছে তুলনা করতেছেন। আবার এখানে হেমিস্ফিয়ারের সাথে তুলনা করতেছে না, বলতেছে তারা একটা লিটল রুম তৈরি করেছে দুইজন মিলে, প্রেমিক প্রেমিকার আলাদা মনোজগৎ। তোমরা একটা সালমান শাহ মৌসুমীর একটা সিনেমা দেখেছিলে না, কেয়ামত থেকে কেয়ামত? সেখানে একটা গান আছে না, এখানে দুজনে নিরজনে চলো গড়ে তুলি স্বপ্নের পৃথিবী, এরকম একটা গান আছে আর কি। তো ওইখানে আমি ওইটা দিয়ে বোঝাতে চাচ্ছি, যখন কোনো কাপল, নিউ কাপল তৈরি হয়,
তারা তখন তাদের মনোজগৎটা আলাদা হয়ে যায়, তাদের চিন্তা ভাবনাগুলো আলাদা হয়ে যায়। তারা কোনো কিছুকেই যেন কেয়ার করে না। তারা যা করে মনে করে যে এটাই ঠিক, এবং তাদের যে মনোজগৎটা, সেই মনোজগৎটাকে একটা লিটল রুমের সাথে এখানে রুমের কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এই যে মনোজগৎটা, সেই মনোজগতের হেমিসফেয়ার এর সাথে এই রিয়েল ওয়ার্ল্ডের হেমিসফেয়ারের তুলনা করা হচ্ছে এখানে। তাহলে কই রিয়েল ওয়ার্ল্ড আর কই মনোজগৎ, দুইটা সম্পূর্ণ বিপরীত জিনিস না? সেই দুইটার হেমিসফিয়ারের সাথে কম্প্যারিজন করা হচ্ছে। তো এই যে দুইটা বিপরীত জিনিস আলোচনা করা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে হচ্ছে তোমার হেটারোজেনিয়াস আইডিয়াস, মানে বিপরীতধর্মী আইডিয়া, সেই দুইটাকে তোমার এক করা হচ্ছে। কনসিডই তো, সেম লাইক কনসিড, কনসিডই তো এটা। আমরা লিটারেচারে তিন রকমের কম্প্যারিজন পাই। একটা হচ্ছে সিমিলি, যেটা অ্যাজ লাইক দিয়ে বলা থাকে। একটা হচ্ছে মেটাফোর, যেখানে অ্যাজ লাইক বলা থাকে না। কনসিড কাইন্ড অফ হচ্ছে মেটাফোর, কিন্তু এখানে দূরবর্তী হেটারোজিনিয়াস আইডিয়াসকে দুইটার ভেতরে কম্প্যারিজন করা হবে। তো এটাই হচ্ছে কনসিড বা ইলাবোরেটেড হচ্ছে কি বলে, সিমিলি। ইলাবোরেটেড সিমিলি আরেকটা জায়গার উদাহরণ, সেটা হচ্ছে এপিক সিমিলি। এপিক সিমিলি বলে না, এপিক সিমিলিও হচ্ছে ইলাবোরেটেড সিমিলি, কিন্তু এইখানে এটাকে বলা হয় কনসিড। এবার আসো আমরা এবার এখানে যাই। ধন্যবাদ যে তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আরেকটা স্ট্যানজা এখানে বলতেছে, এলিয়ট shows that Donne and other poets of the 17th century were the direct and normal development of the predecessent precedent age, and that their characteristics virtue was something valuable which subsequently disappeared। বলতেছে যে আমাদের এলিয়ট দেখাচ্ছেন যে ডান এবং তার সমসাময়িক যে আরো 17th সেঞ্চুরি যারা পোয়েটরা ছিল, তারা হচ্ছে একটা ডিরেক্ট এবং নর্মাল ডেভেলপমেন্ট অফ প্রেসিডেন্ট এজ, প্রিসিডেন্ট এজ, মানে তাদের আগের যে যুগ, সেই যুগটারই যেন একটা নর্মাল এবং ডিরেক্ট ডেভেলপমেন্ট ঘটেছে এদের এই রাইটিং গুলোতে এসে। মানে তারা হচ্ছে তাদের আগের যুগের যে ক্যারেক্টারিস্টিক সেগুলোই মূলত তারা বেয়ার করতেছে, তারা ক্যারি করতেছে, তারা আলাদা কিছু করতেছে না। এই যে বলতেছে অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ভার্চু, তাদের যে গুণাবলীগুলো ওয়াজ সামথিং ভ্যালুয়েবল, সেগুলোও মূল্যবান ছিল, হুইচ সাবসিকুয়েন্টলি ডিসঅ্যাপিয়ার্ড, যেটা মূলত পরবর্তীতে অদৃশ্য হয়ে যায়, হারিয়ে যায়। মানে হারিয়ে যাওয়া, যে যখন একটা ক্যাটাগরির ভেতরে ফেলে দেওয়া হয়েছে, তাদেরকে অবজ্ঞার ভেতরে, নেগলেক্টের ভেতরে ফেলে দেওয়া হয়েছে, সেজন্য এটা আর অত বেশি আলোচিত হয় না। ডক্টর জনসন হ্যাজ রাইটলি পয়েন্টেড আউট দ্যাট দিস পোয়েটস ওয়ার অ্যানালিটিক। ডক্টর জনসন তার ওই লাইফ অফ কাউলির ভেতরে খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে এই পোয়েটরা মূলত বিশ্লেষক, তারা অ্যানালিটিক। দে ওয়ার ডিভোটেড টু টু মাস অ্যানালাইসিস অ্যান্ড ডিরেকশন অ্যান্ড ডাইসেকশন অফ পার্টিকুলার ইমোশনাল সিচুয়েশনস। ডক্টর জনসন বলেছে যে আমাদের এলিয়ট বলতেছেন যে ডক্টর জনসন তাদেরকে অ্যানালিটিক বলেছেন বা বিশ্লেষক বলেছেন, এটা রাইট কথা বলেছেন। এবং তারা খুব বেশি ডিভোটেড ছিল, নিজেদেরকে আত্মনিয়োগ করেছিল টু মাস অ্যানালাইসিস করার দিকে, অ্যান্ড হচ্ছে ডাইসেকশন অফ পার্টিকুলার ইমোশনাল সিচুয়েশনস, ইমোশনাল যে সিচুয়েশন গুলো সেগুলোকে ডাইসেকশন করার দিকে, মানে আলাদা আলাদা করার দিকে, ব্যবচ্ছেদ করার দিকে। তুমি একটা জিনিস চিন্তা করো, যখন আমাদের কবি ভালোবাসার প্রেমিকদের ইনোসেন্সকে তিনি যখন সেভেন স্লিপার্স ডেনের সাথে তুলনা করতেছেন, তাহলে নিশ্চয়ই তাকে সেভেন স্লিপার্স ডেনের ওই বইটা পড়তে হয়েছে, ওইখান থেকে এটার কানেকশনটা তাকে চিন্তা করতে হয়েছে। তো বলা হচ্ছে এটা করতে তারা টু মাস ডিভোটেড ছিল, টু মাস অ্যানালাইসিস করেছে তারা। ডক্টর জনসন এই কথা বলতেছে তারা খুব বেশি অ্যানালিটিক ছিল। But Dr. Johnson has failed to see that they could also unite into new wholes to concept, new wholes the concept
they had analyzed. কিন্তু ডক্টর জনসন তিনি ব্যর্থ হয়েছেন ওই জিনিসটা দেখতে, যে এই সমস্ত মেটাফিজিক্যাল যারা রাইটার, তারা যেই কনসেপ্টগুলোকে নিয়ে তারা বিশ্লেষণ করেছে, সেগুলোকে নিয়ে তারা একত্রিত করে নতুন আরেকটা কিছু তারা তৈরি করেছেন। নতুন একটা কিছুতে তারা এগুলোকে ইউনাইট করেছেন, ঐক্যবদ্ধ করেছেন বা একত্রিত করেছেন। এবং এই একত্রিত করার কাজটা ডক্টর জনসন তিনি দেখতে ব্যর্থ হয়েছেন, এটা আমাদের এলিয়ট বলতেছেন। এলিয়ট shows that their special virtue was the infusion of heterogeneous materials into a new unity after dissociation. এলিয়ট তিনি দেখাচ্ছেন, তিনি বলতেছেন যে তাদের একটা স্পেশাল গুণাবলী ছিল এই মেটাফিজিক্যাল রাইটারদের। সেটা হচ্ছে তারা ভিন্নধর্মী ম্যাটেরিয়াল গুলোকে একটা জায়গায় ইনফিউশন করত বা ফিউশন করত, মিশ্রণ করত, মিক্সচার করত, এবং এইটার মাধ্যমে তারা নতুন একটা কিছু তৈরি করত আফটার ডিসোসিয়েশন। ডিসোসিয়েশনের পরে আমি একটু পরে তোমাদের বোঝাবো যে ইউনিফিকেশন এবং ডিসোসিয়েশন কি, একটু পরে বোঝাবো। ইন আদার ওয়ার্ডস, metaphysical poetry is distinguished from other poetry by unification of sensibility. অন্যভাবে যদি বলা যায় তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি গুলো একটু আলাদা ফ্রম আদার পোয়েট্রি, অন্যান্য পোয়েট্রি গুলোর থেকে। কিভাবে? বাই ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। সেন্সিবিলিটি গুলোর ইউনিফিকেশনের কারণে, অনেকগুলি সেন্সকে এক জায়গায় নিয়ে আসার কারণে। অ্যান্ড সাবসিকুয়েন্টলি dissociation of sensibility overtook English poetry, and this was unfortunate. এবং এর ফলে মানে এর সাবসিকুয়েন্টলি যেটা ঘটেছে, যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি যেটা করা হচ্ছে, এটা মূলত ওভারটুক করা হয়েছে ইংরেজি কবিতা এটাকে ছাড়িয়ে যায়, এবং এটা ছিল হচ্ছে দুর্ভাগ্যজনক। বা ইংরেজি কবিতাগুলোকে এইটাকে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটাকে তারা মানতে পারে না, এটাকে তারা হচ্ছে তোমার মেনে নিতে পারে না, এক কথায় ওভারটুক করে। বা তাদের যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি এটা ইংলিশ পোয়েট্রি গুলোকেও ছাড়িয়ে যায়, এবং এটা আনফরচুনেট। আমরা এই পর্যন্ত আজকে পড়লাম, সামনের দিন আমরা এরপর থেকে পড়বো। আর এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ক্লাসের পরে। আমি তার আগে এইখানে একটু আলোচনা করি, এই দুইটা টার্ম কি। এই দুইটা টার্ম আমরা তো যখন পড়বো, শর্ট কোশ্চেন হিসেবে এটা পড়তে হবে। শুধু তাই না, এটা মনে হয় ব্রড কোশ্চেনেও আমি দিয়েছি। আমি মনে হয় ব্রড কোশ্চেনেও এটা দিয়েছি। আমি একটু দেখে আসি। এই যে এখানে দিয়ে দিয়েছে, এবং এটা এটা খুব গুরুত্বপূর্ণ, আসবে আমার ধারণা, এটা আসবেই। 3 স্টারও দিয়ে দিয়েছি যে হোয়াট ডাজ এলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন ডিসকাস। আচ্ছা, এখানে হাউ ডাজ হবে, ডিসকাস ডাজ দিয়েছি। হাউ ডাজ এলিয়ট ডিস্টিংগুইশ বিটুইন ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি অ্যান্ড ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, অর হোয়াট ডাজ এলিয়ট মিন বাই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। মানে শুধু এইটুকু আসতে পারে, আবার এইটুকু আসতে পারে। যদি তোমরা এই প্রশ্নটা পড়ো তাহলে এটা তোমরা অটোমেটিক এমনি পারবা। তো এটার মানেটা কি? সেন্সিবিলিটি মানে কি? সেন্সিবিলিটি বলতে আমরা যদি বলতে পারি এক কথায় আবেগ, অনুভূতি বা সংবেদনশীলতা, বা আরেকটা জিনিস যেটা বলতে পারি সেটা হচ্ছে আইডিয়া। হ্যাঁ, এই সেন্সিবিলিটি বলতে ডিফারেন্ট ডিফারেন্ট যে আইডিয়া সেগুলো। এবং একটা হচ্ছে ইউনিফিকেশন, একত্রিতকরণ, আরেকটা হচ্ছে ডিসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে যোগ করা, ডিসোসিয়েশন মানে বিয়োগ করা। ধরো আমি ওই যে আবার বললাম, আমিও একটা ইয়ে করি, হেটারোজিনিয়াস আইডিয়া দিয়ে তোমাদের উদাহরণ দেই। ধরো তরকারি রান্না করা। তরকারি রান্না করতে গেলে কি লাগে? ইউনিফিকেশন করতে হয়, অফ সেন্সিবিলিটি না, অফ ম্যাটেরিয়াল, তাই না? কি কি ম্যাটেরিয়াল? প্রথমেই আসবে তরকারির ভেতরে পেঁয়াজ দিতে হবে, কাঁচা মরিচ দিতে হবে, রসুন দিতে হবে, একটু নাড়াচাড়া করতে হবে, একটু গরম হয়ে গেল, এবার তুমি তেল ঢেলে দিলা। তেলা ব্রাউন কালার হলো, ব্রাউন কালারের পরে ওর ভেতরে একটু গোটা জিরা ছেড়ে দিলা। গোটা জিরাটা তোমার ইয়ে হয়ে গেল, হচ্ছে একটু পোড়া পোড়া হয়ে গেল। তোমার যদি খুব রিস্কি মনে হয়, ওর ভেতরে একটু পানি ঝেড়ে দিলা।
পানি দিয়ে ওর ভেতরে কি করলাম, মানে আমি যেটা যেভাবে রান্না করে থাকি যখন আমি রান্না করতাম আর কি, একটু পানি ছেড়ে দেওয়ার পরে ওটা থেমে গেল আর কি, তখন আর পুড়বে না। তখন ওর ভেতরে ইনগ্রিডিয়েন্ট আরো, যেমন লবণ, ঝাল বা গুঁড়ামরিচ, তারপরে ধরো আহ হলুদ, তারপর আরো যেগুলো আছে সেগুলো দিলাম। আলটিমেটলি গিয়ে আমি কি দিচ্ছি, হয়তো আমার ফুলকপি অথবা কোনো অন্য কোনো ভেজিটেবল দিচ্ছি, বেগুন বা এটা সেটা দিয়ে আমি এরপরে মাখাচ্ছি, ওইটাকে রান্না করতেছি। তাহলে আমার সবগুলো আলাদা আলাদা ম্যাটেরিয়াল ইউনিফিকেশনের মাধ্যমে, ইউনাইট করার মাধ্যমে, ইউনিফাই করার মাধ্যমে আমি কি করতেছি, একটা ম্যাটেরিয়াল তৈরি করতেছি, সেটা হচ্ছে তরকারি। তাই কি না? সেটাই। আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি হচ্ছে, তুমি ধরো এই তরকারিটা থেকে তুমি আলাদা করতেছো। আমরা অনেকে আছি না, মূলার তরকারি খাই না, মূলা খাই না। অনেকে আছে তেলাপিয়া মাছ খাই না। অনেকে আছে আলু খাই না। এখন ধরো তোমাকে একটা তরকারি দেওয়া হলো মূলা দিয়ে, তেলাপিয়া মাছ, সাথে আলু আছে, আরো অন্যান্য সবজি আছে। তখন তুমি কি করতেছো, ওর ভেতর থেকে ডিসোসিয়েশন করতেছো, মূলাগুলো গুলোকে আলাদা আলাদা করে বেছে ফেলে দিচ্ছ, তেলাপিয়া মাছটাকে আলাদা করে বেছে ফেলে দিলা, কারণ তুমি ওটা খাও না। এখন কি হলো, এই যে তুমি আলাদা করলা, এটাই হচ্ছে ডিসোসিয়েশন। আমি এটা উদাহরণ দিয়ে জাস্ট এটা বুঝাইলাম, হ্যাঁ। কিন্তু এটার আইডিয়াটা অন্যভাবে আমাদেরকে পড়তে হবে, কিন্তু এটা মনে রাখো, এটাই ইউনিফিকেশন মানে যোগ করা, অনেকগুলি সেন্স এক জায়গায় নিয়ে একটা কবিতা তৈরি করা। আর ডিসোসিয়েশন হচ্ছে, তুমি যখন কোনো একটা এসে পড়তেছো, সামগ্রিক একটা এসে, সেখান থেকে কোনো পার্টিকুলার জিনিস তুমি আলাদা করে নিয়ে নিচ্ছ, এটা হচ্ছে তোমার ডিসোসিয়েশন। ওই এসে থেকে তো ওইটাকে তুমি বার করে নিচ্ছ, একটা নির্যাস বলতে পারো, আলাদা করা, পৃথক করা, এটা হচ্ছে ডিসোসিয়েশন। শুধু এই দুইটা শব্দ, এই দুইটা ইয়ের মনে রাখবা, তাহলে এটা ইজি। আমাদের কাছে ক্রিটিসিজম বলো, তারপরে ওই যে লিঙ্গুইস্টিক্স বা সামনে যখন আমরা ইয়ে পড়বো, অ্যাপ্রোচ এন্ড মেথড, এগুলো কঠিন লাগবে, কারণ এই কিছু কঠিন কঠিন শব্দ আছে, এগুলো দেখেই আমরা মনে হবে ওরে বাবা এটা কি জিনিস। হম এই জন্য আমাদের কাছে ওটা কঠিন লাগে, বা আমরা ওটা চিন্তা করি না। কিন্তু ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, অনেকগুলো সেন্সকে এক জায়গায় করে একটা কবিতা তৈরি করা হচ্ছে, সুতরাং এখানে এখন ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কিভাবে হচ্ছে দেখো। আমাদের গুডমোরো কবিতার ভেতরে রয়েছে কয়টা সেন্স রয়েছে, আমি একটু দেখাই। একটা হচ্ছে লাভার, দুই লাভার। দুই নাম্বার সেন্স হচ্ছে এই সাকিং বেবি, মানে ছোট বাচ্চা যে মাতৃদুগ্ধ পান করে, তার একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তিন নাম্বার ইমেজটা কি, সেভেন স্লিপার। তাহলে আলাদা আলাদা কিন্তু সেন্সিবিলিটি ঢুকতেছে। চার নাম্বারটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সি ডিসকভার, ডিসকভারার যারা সমুদ্রে যারা আবিষ্কার করে বিভিন্ন জিনিস, তাদের কথা। পাঁচ নাম্বারটা দেখতে পাচ্ছি কি, তাদের একটা আলাদা জগৎ তৈরি করতেছে তারা। ছয় নাম্বারটা কার্টিওগ্রাফার, যারা ম্যাপ তৈরি করে, তাদের দেখতে পাচ্ছি। এরপরে আবার দেখতে পাচ্ছি আর কি রয়েছে, টু বেটার হেমিস্ফিয়ার, দুইটা হেমিস্ফিয়ারের কথা বলতেছে। হ্যাঁ, দুইটা হেমিস্ফিয়ারের কথা বলতেছে। শুধু এই না, আমরা ওই যে আরো যে ওই যে কি যেন একটা কবিতা আছে না আমাদের ইয়ের, আহ, ভুলে গেলাম। জর্ডানের আরেকটা কবিতা আছে না, ওই যে ভ্যালিডিকশন, ফরবিডিং মর্নিং। ওই কবিতার ভেতরে একটা কথা আছে না, যে রেল লাইন, ওইটার ভেতরে আছে নাকি রেল লাইনের কথা, প্যারালালি দুইটা রেল লাইন যেরকম হচ্ছে কখনো মিলে না। তো তাহলে ওইখানেও দেখো আলাদা আলাদা করে, বা তো ফ্যালকন, ফ্যালকন আর এদের কথাবার্তা রয়েছে, ওই যে আরো কি কি যেন কবিতার ভেতরে। তো এই যে আলাদা আলাদা ইমেজ গুলো, এই যে এই গুডমোরো কবিতার ভেতরে আলাদা আলাদা এতগুলি সেন্স, হেমিস্ফিয়ারের সেন্স, তারপরে কার্টিওগ্রাফার, সি ডিসকভারার, তারপরে সেভেন স্লিপার্স, চাইল্ড বেবি, মানে বেবিদের কথা, সাকিং বেবি, এবং লাভার, আলাদা আলাদা সেন্সিবিলিটি গুলোকে, আলাদা আলাদা সেন্স গুলোকে এক জায়গায় করে তিনি একটা কবিতা লিখে ফেললেন। সুতরাং এটাতে ইউনিফিকেশন অফ হচ্ছে ইয়ে করলেন, সেন্সিবিলিটি করলেন। আবার দেখো, তিনি যখন বাইবেল পড়েছেন, বাইবেল থেকে তিনি এই জিনিসটা ডিসোসিয়েশন করেছেন, এই জিনিসটা তিনি নিয়ে এসেছেন, এক্সট্রাক্ট করেছেন, আলাদা করে বের করেছেন। তাহলে এটা হচ্ছে ডিসোসিয়েশন, ওই আইডিয়াগুলোর ভেতর থেকে এটাকে ডিসোসিয়েট করেছেন। সি ডিসকভারার যারা রয়েছে, তাদেরকেও তিনি ওই তাদের কাজকর্ম থেকে আলাদা করে তিনি নিয়ে এসে তিনি তার এই কবিতার ভেতরে ইউজ করতেছেন। তার মানে ডিসোসিয়েশন হচ্ছে তোমার হচ্ছে পৃথকীকরণ,
বা আলাদাকরণ, বা বেছে বের করা, সেকে বের করা, ফিল্টার আর ফিল্টারাইজেশন। আর অ্যাসোসিয়েশন হচ্ছে সবগুলোকে এক জায়গায় করে ওই তরকারি রান্না করার মতো, বা সবগুলোকে এক জায়গায় করে একটা কবিতা লেখার মতো। এই হচ্ছে বিষয়। আমরা যদি ওই ইয়েতে যাই, আমরা যদি নাটক টাটক শুটিং হয় না, শুটিং এর ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে ওইখানে দেখবা যে আলাদা আলাদা করে সব শুট হয়, এবং পরবর্তীতে এক জায়গায় করে একটা গোটা নাটক তৈরি করা হয়, তাই না? সম্পূর্ণ নাটক বা সিনেমা তৈরি করা হয়। তো ওটাই হচ্ছে তোমার অ্যাসোসিয়েশন বা হচ্ছে ইউনিফিকেশন। এই হচ্ছে বিষয়। এখন বলো, তোমাদের কারো কিছু বলার থাকলে আমরা আজকের ক্লাসটা শেষ করে দেবো, সামনের দিনে আমরা বাকি যেখানে আছে ওইটুকু আলোচনা করব। আর এই আইডিয়াগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে পড়বো। আর আরেকটা বিষয়, কঠিন লাগবেই, এটা ক্রিটিসিজম কঠিন লাগবে, পরীক্ষাও অনেকের খারাপ হবে, অনেকেই ভালো পরীক্ষা দিয়ে এসে বলবো ভালো মার্কস পাইনি, এরকমটাও হবে। কিন্তু চেষ্টা করবা সর্বোচ্চটা, কারণ এর আগে তোমরা ক্রিটিসিজম পরীক্ষা দিয়েছো থার্ড ইয়ারে। তারপরে অ্যাপ্রোচ মেথড এর অনেক এলিমেন্ট তোমরা লিঙ্গুইস্টিক্সেও দিয়েছো। সো এখানে তো আর কঠিন বলে লাভ নাই। এখন ফোর্থ ইয়ার আমাদেরকে, আমরা 3 ইয়ারে ফেস করে এসেছি অনেক কিছু। এখন এসে আর অত টেনশন করার কিছু নাই। এখন স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমরা নিজে, ওরা অনেকেই অনেক জায়গায় টিচিং দিচ্ছে, অনেকেই টিচার, সুতরাং তোমরাও জিনিসগুলো জানো যে কিভাবে প্রেজেন্ট করলে বেস্ট হয়, কিভাবে প্রেজেন্ট করলে স্টুডেন্টরা ভালো বুঝে। মানে আমাদের যিনি খাতা দেখবেন, আমাদের খাতা তো খালি লিখে আসে তাই না, বরং এই যে কোশ্চেন গুলো, আমি যেটা বলে থাকি সবসময়, যে এই যে কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলো হচ্ছে ওই টিচারদের কোশ্চেন। ওই টিচাররা তোমাকে জিজ্ঞাসা করতেছে। হুম, ওই টিচাররা তোমাকে জিজ্ঞাসা করতেছে, এবার তুমি ওই টিচারকে বোঝাচ্ছ। তুমি যেমন তোমার লেকচারের মাধ্যমে তোমার স্টুডেন্টদেরকে বোঝাও, ঠিক এইখানে ওই টিচারকে উত্তরটা দিয়ে তুমি বুঝিয়ে দিচ্ছ লিখনির মাধ্যমে। তো এই লিখনির মাধ্যমে তুমি এই বোঝানোটা যত সাবলীল ভাবে, যত সুন্দর করে পারবা, তত ভালো তোমার অ্যান্সার হবে, ভালো মার্কস পাবা। আচ্ছা, সো ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে, নেক্সট যতটুকু বাকি থাকলো ততটুকু নিয়ে ক্লাস হবে। আল্লাহ হাফেজ।